ডক্টর ফখরুদ্দীন আহমেদ। তিনি হঠাৎ করে দেশের ক্ষমতার মসনদে বসে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালীন দোর্দণ্ড প্রতাপে দেশ চালিয়েছেন 2 বছর। তার আমলে গ্রেপ্তার হন দেশের 2 প্রধান রাজনৈতিক দলের নেতা, আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতা শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া। 2 দলের প্রভাবশালী নেতাদের একে একে কারাগারে রেখেই ক্ষান্ত হয়নি সেই সময়কার সরকার। সেই দিনগুলোর কথা ভেবে এখনও শিউরে ওঠেন রাজনীতিবিদরা। 1/11-র সেই নায়ক ফখরুদ্দীন আহমেদ এখন কোথায় আছেন, কেমন আছেন, সেটা জানার আগ্রহ সবারই। তার বিষয়ে বিস্তারিত জানাতে চলেছি এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি দেখার পর আপনাদের ডক্টর ফখরুদ্দীন আহমেদের বিষয়ে অনেক ধারণাই পাল্টে যাবে এবং অনেক অজানা তথ্য জানতে পারবেন। তাই কথা না বাড়িয়ে এবার চলুন শুরু করা যাক বিস্তারিত। 1940 সালের 1 মে মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার নগরকান্তি গ্রামে জন্মগ্রহণ করেন ফখরুদ্দীন আহমেদ। তার বাবার নাম ডক্টর মহিউদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফখরুদ্দীন আহমেদ অর্থনীতি বিষয়ে 1960 এবং 1961 সালে যথাক্রমে স্নাতক এবং স্নাতকোত্তর উভয়টিতেই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট সম্পন্ন করেন। শিক্ষাজীবন সম্পন্নের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতাও করেন। এরপর তিনি তৎকালীন পাকিস্তানের কর্মকমিশনে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর 1978 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ কর্মকমিশনে চাকরি করেন। সে বছরই ফখরুদ্দীন আহমেদ বিশ্ব ব্যাংকে যোগ দেন এবং সময়ের ব্যবধানে বিভিন্ন পদ পার করে ব্যাংকের উপরাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন। 2001 সালের 19 নভেম্বর বিশ্ব ব্যাংকের সেই পদ থেকে তিনি পদত্যাগ করেন এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করেন। 2005 সালের 30 এপ্রিল গভর্নর হিসেবে তার কর্মজীবন শেষ হওয়ার পর তিনি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF-এ কর্মরত ছিলেন। জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে 2007 সালের 12 জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। পরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যার প্রধান উপদেষ্টা হিসেবে ফখরুদ্দীন আহমেদকে নিয়োগ করা হয়। জানা গেছে, গভীর রাতে তাকে ফোন করে ঘুম থেকে জাগানো হয়। প্রধান উপদেষ্টা হওয়ার আমন্ত্রণ পেয়ে স্ত্রীর সাথে আলোচনার জন্য সময় চান। 8 ঘণ্টা পর ফিরতি ফোনে সম্মতি জানান। পরে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দীন আহমেদ। সে সময় দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে 11 জানুয়ারি জরুরি অবস্থা জারির দিনটিকে 1/11 বা 1/11 নামে আখ্যায়িত করেন তৎকালীন সেনাপ্রধান। ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকে একরকম নীরব বিদ্রোহে সরানোর পেছনে মূল শক্তি হিসেবে কাজ করেছিল সে সময়ের সেনাপ্রধান শুধু ইয়াজউদ্দিন সরকারকেই হটাননি, পরবর্তী 2 বছর তার ইশারাতেই চলেছে পুরো বাংলাদেশ। হঠাৎ করে দেশের ক্ষমতার মসনদে বসে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন ডক্টর ফখরুদ্দীন আহমেদ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালে তিনি দোর্দণ্ড প্রতাপে দেশ চালিয়েছেন 2 বছর। ফখরুদ্দীন আহমেদ ক্ষমতা গ্রহণের মধ্য দিয়েই ইতপূর্বে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করে গঠিত তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়। তিনি দায়িত্ব গ্রহণের পর তৎকালীন জাতীয় জীবনে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বেশ প্রশংসিত হন। সে সময় বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে ফখরুদ্দীন আহমেদ দুর্নীতি বিরোধী নানান কার্যক্রম পরিচালনা করেন। সে সময় দেশের প্রায় 160 জন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তার নামে অর্থ আত্মসাৎ ও অন্যান্য দুর্নীতির অভিযোগ এনে মামলা করা হয়। 2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে সংঘটিত রাজনৈতিক পরিবর্তন 1/11 নামে প্রচার লাভ করে। চলতি বছরের 11 জানুয়ারি ঘটনাবহুল সেই দিনটির 14 বছর পূর্ণ হয়েছে। সেনাবাহিনীর সমর্থনে ওই সময় গঠিত তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়েছিলেন ফখরুদ্দীন আহমেদ। তবে ক্ষমতার মূল কেন্দ্রে ছিলেন তৎকালীন সেনাপ্রধান। মূলত সব তার ইশারাতেই পরিচালিত হতো। 2007 সালের জানুয়ারিতে আয়োজিত নির্বাচন বানচালের জন্য সেনাপ্রধানের প্রশংসা করা হবে নাকি নিন্দা জানানো হবে সে বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে। যদিও সেনাপ্রধান তার দেয়া 2টি প্রতিশ্রুতি রেখেছেন। এগুলো হচ্ছে স্বাধীন ও অবাধ নির্বাচন নিশ্চিত করা এবং ক্ষমতা থেকে সরে দাঁড়ানো। কথা ছিল ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দ্রুততম সময়ে দেশবাসীকে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দেবে।
কিন্তু তার উল্টো তাদের বিরুদ্ধে -2 ফর্মুলা বাস্তবায়ন করে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দেশের রাজনীতি থেকে বিদায়ের চেষ্টা শুরুর অভিযোগ ওঠে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ ও জরুরি অবস্থা জারির 6 মাসের মধ্যে 2007 সালের 16 জুলাই ভোররাতে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। খালেদা জিয়াকে গ্রেফতার করা হয় 3রা সেপ্টেম্বর। এরপর প্রচণ্ড আন্দোলন আর সংগ্রামের তোপের মুখে এক পর্যায়ে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। তখন গ্রহণযোগ্য একটি সাধারণ নির্বাচনের জন্য সেনা সমর্থিত সরকারের উপর চাপ নতুন করে আরও বেড়ে যায়। অবশেষে 2008 সালের 29 ডিসেম্বর সব দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে 2 বছর পর দেশে ফিরে আসে গণতান্ত্রিক পরিবেশ এবং এতে আওয়ামী লীগ 2/3 আসনে জয়ী হয়ে সরকার গঠন করলে ফখরুদ্দিন আহমেদ গঠিত তত্ত্বাবধায়ক সরকারের বিলুপ্তি হয়। জানা গেছে 2009 সালে ক্ষমতা হারানোর পর ওই বছরই জুন মাসে যুক্তরাষ্ট্রে চলে যান ফখরুদ্দিন আহমেদ। 2009 সালের 14 জুন অবসরে যান তৎকালীন সেনাপ্রধানও। একই বছর 14 জুলাই ঢাকার মার্কিন দূতাবাস থেকে এ সংক্রান্ত একটি টেলিগ্রাম বার্তা ওয়াশিংটনে পাঠানো হয়। উইকিলিক্স টেলিগ্রামটি ফাঁস করেছিল। সেই টেলিগ্রামটিতে বলা হয়, 14 জুন সেনাপ্রধানের অবসর নেয়াতে প্রশ্ন উঠেছে তিনি ভিলেন ছিলেন নাকি হিরো। এ নিয়ে বাংলাদেশিরা তর্কে বিতর্কে নেমেছে। অনেকেই বলেছেন 2007 সালের নির্বাচন 2 বছরের জন্য পিছিয়ে দিয়ে তৎকালীন সেনাপ্রধান বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছেন। আবার কেউ কেউ বলেছেন রাজনৈতিক অস্থিরতা বন্ধ করার জন্য তিনি বরং সাহসিকতারই পরিচয় দিয়েছেন, এজন্য তাকে পুরস্কৃত করা উচিত। সেই টেলিগ্রাম বার্তায় আরও বলা হয়, বিতর্কিত লোক হলেও সেনাপ্রধান তার কথা রেখেছেন। 2008 সালের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বাধীন ও স্বচ্ছ নির্বাচন। 2007 সালে ক্ষমতায় থাকার সময় ব্যাপক গুঞ্জন ছিল যে তৎকালীন সেনাপ্রধান রাজনীতিতে নামতে যাচ্ছেন। তবে বিভিন্ন বক্তব্যে সেনাপ্রধান এসব গুঞ্জন নাকচ করে দিয়েছিলেন। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার তাকে সেনাপ্রধান হিসেবে রাখার জন্য আরও 1 বছর মেয়াদ বাড়ায়। তখন সাধারণ মানুষ ধরেই নেয় যে তিনি রাজনীতিতে নামবেন এবং এমনটাই হচ্ছে। তবে এসব কিছুরই অবসান হয় যখন নির্বাচন অনুষ্ঠিত হয়। তৎকালীন সেনাপ্রধান 2008 সালের নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসা শেখ হাসিনার শাসনামলেও সেনাপ্রধান ছিলেন। পরে অবসর নিয়ে অনেকটা নীরবে 2009 সালের জুন মাসে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান। তবে দেশের রাজনীতিতে এখনও তাদের নামগুলো আলোচিত হয়। ফখরুদ্দিন আহমেদ এবং তৎকালীন সেনাপ্রধান এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সে সময় তৎকালীন সেনাপ্রধানকে সহযোগিতা করা একাধিক সাবেক সেনা ও গোয়েন্দা কর্মকর্তার ঠিকানাও হয়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্র থেকে একবার তিনি সৌদি আরবে হজ করতে গিয়েছিলেন। তাকে অবশ্য ভারতের কলকাতায়ও দেখা গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছুদিন বিশেষ নিরাপত্তায় তিনি দেশেই ছিলেন। 11 কর্মকাণ্ডের কিছু বিষয় খতিয়ে দেখতে গঠিত সংসদীয় কমিটি জেরার জন্য তলব করেছে তাকে। এ খবর প্রকাশের কিছুদিনের মধ্যেই সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আগে থেকেই ফখরুদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড স্টেটে 2টি বাড়ির মালিক। একটি বাড়িতে এখন তিনি ও তার স্ত্রী মিনা আহমেদ থাকছেন, সেখানেই অবসর জীবন যাপন করছেন। অন্য বাড়িতে থাকে তার মেয়ের পরিবার। জানা যায় বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা হিসেবে এখনও তিনি পেনশন ভোগ করছেন। খণ্ডকালীন শিক্ষক হিসেবেও ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ায় ইন্টারন্যাশনাল স্টাডিজ বিষয়ে গবেষণা ও শিক্ষকতা করছেন ডক্টর ফখরুদ্দিন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কর্মরত সাংবাদিকদের মাধ্যমে এ তথ্য জানা যায়। মাঝে মধ্যে সেখানকার সামাজিক অনুষ্ঠানে ফখরুদ্দিন আহমেদকে দেখা যায়, তবে সেটা খুবই কম। ওখানেই ওপেন হার্ট সার্জারি হয়েছে তার। এমনকি ভয়েস অব আমেরিকার সাংবাদিক সরকার কবিরের ছেলের জানাজায় ফখরুদ্দিনকে অংশ নিতে দেখেছেন স্থানীয় সাংবাদিকরা। অবশ্য সেখানে বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করলে জানাজা শেষে দ্রুত তিনি এলাকা ছেড়ে চলে যান। বিভিন্ন সময় তাকে বাজার ও ডিপার্টমেন্টাল স্টোরে দেখা যায় বলে জানিয়েছেন সেখানে কর্মরত সাংবাদিকরা। তাছাড়া বন্ধু বান্ধব ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ফখরুদ্দিনকে প্রায়ই দেখা যায়। একবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশিদের আয়োজিত একটি বই মেলায় তাকে দেখা গেছে। ফখরুদ্দিনের অর্থনীতিবিদ ছেলে কর্পোরেট অফিসে চাকরি করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। কয়েক বছর আগে তার আরেক ছেলে আত্মহত্যা করেছেন। বন্ধুরা, 1-11 বা ফখরুদ্দিনের শাসনামল ভালো ছিল নাকি বর্তমান শাসন ব্যবস্থা ভালো, এ বিষয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।